আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অলস ভঙ্গিতে হাঁটতে থাকা পা জোড়া হঠাৎ করেই সতর্ক ভঙ্গিতে পা ফেলতে লাগলো। ফুল গ্রেন আর্মি লেদারের বুট জোড়ার কারণে এতক্ষণ হাঁটার তালে ঠকঠক শব্দ হলো, এখন একদমই শব্দহীন পা ফেলছে। বসন্তকালের হিমকরা সকালের পরিবেশ, হালকা শীতল বাতাস গায়ে শিরশির জাগাচ্ছে। প্রভাতের সোনালি আভা এখনো ছড়ায়নি ধরণীতে, শুধুমাত্র তমসায় আচ্ছাদিত সামিয়ানা সরে হালকা হালকা আলো ফুটেছে। সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। বান্দরবন সেনানিবাসের সৈন্যদের রানওয়ের পাশে থাকা চা বাগান থেকে নুপুরের রিনিঝিনি শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে বাচ্চাদের খিলখিলিয়ে হাসির শব্দও শোনা যাচ্ছে। নিষিদ্ধ জায়গায় এমন অপ্রত্যাশিত শব্দ শুনতে পাই যুবকটি সচকিত হলো। পরনে তার খাকি পোশাক, সাথেই সেই শব্দ অনুসরণ করে শব্দহীন পায়ে এগিয়ে চলেছে সে। দুহাতের তালুতে শক্তভাবে আঁকড়ে ধরা ধাতব অস্ত্রটি সামনের দিকে তাক করা। Hey, stop there. Otherwise I will shoot you. যুবকটির গমগমে কণ্ঠে চা বাগানের ভিতরে দাঁড়িয়ে থাকা মেয়েটি তটস্থ হলো। বর্ত দৃষ্টিতে আত্মসমর্পণের ভঙ্গিতে এক হাত উপরে তুলল। মেয়েটি ভর্ত দৃষ্টিতে একবার যুবকটি আরেকবার নিজের আশেপাশে তাকাচ্ছে, কেননা ইতিমধ্যেই বাচ্চাদের আওয়াজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মেয়েটি যেন এতে আরো অসহায় বোধ করল। যুবকটি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পরখ করছে। রংচঙ্গা নজর কাড়া তাঁতের পোশাকে আবৃত সিমসাম গড়নের দেহটা, গোড়ালির উপর পর্যন্ত পোশাক, পায়ে জমকালো এন্টিকের নুপুর, সাথে দেহের বাহারি এন্টিকের অলংকার, মাথায় গোল করে কাপড় পেঁচিয়ে রাখা, তার উপরেও অলংকার, থুতনিতে চোখের দুই কোণাতে কালো তিনটা সুতরাং এর মতো চিহ্ন আঁকা। দুহাতে হাতে তার আঁকড়ে ধরা একটা ছোটখাটো সাদা রঙের ছাগল। একটু আউট নলেজ কাজে লাগালেই মস্তিষ্কে উপজাতি ব্যতীত অন্য কোনো শব্দই আসছে না। তাই যুবকটি নির্দ্বিধায় মেয়েটিকে উপজাতি হিসাবে ধরে নিল, নয়তো কোনো বাঙালি এই কাক ডাকা ভরে সং সেজে বসে থাকবে না। কে আপনি? এখানে কি করছেন? যুবকটি এক পা দু পা এগোতে এগোতে বলল। মেয়েটি ভুরু কুঁচকে যুবকটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাচ্ছে। যুবকটির চলনের ধরন দেখে তার মুখ বিকৃত হয়ে গেল, যেন কোনো সিরিয়াস মিশনে রণক্ষেত্রে রয়েছে যুবকটি। ভাবসাব একদমই তেমন। মেয়েটি এক হাত উপরে রেখে মুখ খুলল। সরকার ওটা আপনাকে আত্মরক্ষা ও দেশ রক্ষার জন্য ব্যবহার করতে দিয়েছে, নিরপরাধ মানুষদের ভয় দেখানোর জন্য নয়। যুবকটির মুখে শ্লেষাত্মক হাসি ফুটে উঠল, আর একটু এগিয়ে গমগমে সুরেই বলল, ক্রিমিনালরা কখনোই নিজের অপরাধী বলে দাবি করে না। দুনিয়ার সবচেয়ে নিরপরাধ নিষ্পাপ মানুষ হয় তারা। আপনার বক্তব্যের সারাংশটাও কি আমি তেমনই কিছু ভেবে নেব? নিজের বুদ্ধিদীপ্ততা ও সাহসিকতার সঠিক জায়গায় ব্যবহার করুন। আমরা এখানে ফুল তুলতে এসেছি, কোনো ক্রাইম করার জন্য নয়। অযথা যোদ্ধাদের ন্যায় আচরণ করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। মেয়েটি কঠোর গলায় বলল। কিন্তু লাভ হলো কি কোনো? না, হলো না, বরং খট করে আওয়াজ হলো। যুবকটি বন্দুক লোড করছে, তার শব্দ। বিরক্তিতে মুখ থেকে বর্গীয় শব্দ বেরিয়ে গেল মেয়েটির। যুবকটি একদম তার সন্নিকটে, বন্দুকটা তার কপাল থেকে এক হাত দূরে অবস্থান করছে। মেয়েটি সরাসরি এবার যুবকটির চোখে চোখ রাখল। যুবকটির ঠোঁট খানিক বেঁকে গেল। সেনানিবাসের এই জায়গায় বহিরাগত কেউ প্রবেশ করলে তাদের শাস্তির আয়তায় আনা হয়, এই কথাটি আপনি কখনো শোনেননি? তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আপনি কোনো অপকর্ম করতে এখানে আসেননি? মেয়েটি তখনও তার চোখের দিকে তাকিয়ে, চোখে মুখে তার বিরক্তিভাব স্পষ্ট। এখন আমায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি করতে হবে? সেটা তো আপনার চিন্তা, আমার নয়। 5 মিনিট সময়ের মধ্যে নিজের সত্যতা প্রমাণ না করতে পারলে আই উইল শুট ইউ। যুবকটির কণ্ঠে দৃঢ়তা। মেয়েটি ডানে বামে মাথা নাড়ল, জাগিয়ে রাখা হাতটা নামিয়ে যুবকটির কোমরের দিকে ইশারা করে বলল, আপনার ওয়াকিটকিটা
একটু ব্যবহার করতে পারি? যুবকটি ভ্রু কুঞ্চিত করে তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। তা দেখে মেয়েটি বলল, খালি হাতে আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? বহিরাগত কেউ ওয়াকিটকি ব্যবহার করতে পারবে না। এর কোড নম্বর কেউ জানে না। ঠিক আছে, নিন, শুট করুন। মেয়েটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। যুবকটি এবার দ্বিধায় পড়ল। মেয়েটিকে তার আক্রমণাত্মক কেউ মনে হচ্ছে না, তবুও সতর্কতা তো তাদের শিরায় শিরায় মিশে আছে, তাই একদম ছেড়ে দিতেও পারছে না। আবার নিরাপরাধ কাউকে সে কখনোই আঘাত করবে না, কিন্তু প্রমাণ ব্যতীত সে ছেড়েও দেবে না। তাই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ওয়াকি টকিটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। দেখার পালা সেটা দিয়ে কি করে। যুবকটি ওয়াকি টকি বাড়িয়ে দিতে মেয়েটি নাকের পাটা ফুলে আর চোখে তাকাতে তাকাতে এক প্রকার ছিনিয়ে নিল ওয়াকি টকিটা। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম 3-2, আমাকে কি শোনা যাচ্ছে? যুবকটি খানিক অবাক পানে দেখছে মেয়েটিকে। তাদের অভ্যন্তরীণ কোড নাম্বার মেয়েটি কিভাবে জানে? উপাস থেকে সংকেত পেতেই মেয়েটি কারোর কাছে রেগে কিছু বলল। Is it Siasha? Oh, I am sorry, Sia. I've come due to the name. Maybe you are in danger. মেজর ওয়ালি ওল্লার ব্যতিব্যস্ত কণ্ঠস্বর। ইয়েস, আই এম। আপনার থেকে এতটা দায়িত্ব জ্ঞানহীনতা আশা করিনি মেজর। বিগত 10 মিনিট যাবৎ আমাকে জবাবদিহিতা করতে হচ্ছে। প্লিজ লেট মি গো। মেয়েটি কপাল কুঁচকে বলল। যুবকটি এখনো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। I am really very sorry, Sia. গতকাল নতুন মেজর জয়েন করেছে আর সে ব্রিজিটে থাকবে, কিন্তু এখনো 6টা বাজেনি। ওকে, আমি গেছি বিষয়টা। জাস্ট 2 মিনিট। 2 মিনিটের মাঝেই সব পরিষ্কার হয়ে গেল। মেয়েটি এখানে ঢোকার জন্য অনুমতি প্রাপ্ত। এটা আগে বলেই হতো, এত আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন ছিল না। সবটা পরিষ্কার হতেই যুবকটি কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়া গটগট পায়ে সেখান থেকে চলে গেল। সে নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়েছিল পাহাড়ি এলাকার বসন্তের সকালে পরিবেশটা উপভোগ করতে। যুবকটি যেতেই চা বাগানের ভেতর থেকে 6টা বাচ্চার মাথা জেগে উঠল। চোখে মুখে তাদের এখনো ভয়ের দেখা মিলছে। 4 জন ছেলে ও 2 জন মেয়ে, প্রত্যেকের বয়স 7 থেকে 8-এর মধ্যে। মেয়েটি রাগী দৃষ্টি নিক্ষেপ করল সেদিকে। বিপদের মুখে তাকে কিভাবে একা ফেলে গিয়েছিল। বাচ্চাগুলো কাঁদো কাঁদো চেহারায় কান ধরে বাইরে বেরিয়ে আসলো। সরি শ্রেয়া, তুমি তো দেখেছ আয়রন ম্যান কি রাগ করেছিল আমাদের ওপর। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। একটি বাচ্চা কান ধরা অবস্থায় কৈফিয়তের সুরে বলল। সিয়া নাকের পাটা ফুলালো। আসলেই আয়রন ম্যান কি কঠোর মুখভঙ্গিতে তার সাথে কথা বলল, যেন সে কোনো দুষ্কৃতিকারী। দেখে নেবে সে এই উটকো মেজরকে। নিজের ভাবনাকে পাশ কাটিয়ে বাচ্চাগুলোর দিকে দৃষ্টিপাত করলো সে। দাঁত কিরমির করে বলল, তোমরা এক একটা মীর জাফরের বংশধর। হোয়াট ইজ মির্জাফর শ্রেয়া? তনধ্য একটা 7 বছরের বাচ্চা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো। সিয়াসা যেন এবার রাগে ফেটে পড়ল। কাকে কটু বলল সে? কটু কথা বলে যদি কটু কথার মানেই না বোঝে, তবে এই কটু কথা বলে কি লাভ হলো? তার তো কোনো সম্মানই রইল না। রাগে গজগজ করতে করতে সিয়াসা চা বাগান পেরিয়ে লাগোয়া ছোট্ট পাহাড়টি বেয়ে উপরে চলে গেল। বাচ্চাগুলো তার পিছন পিছন ছুটল। প্রত্যেকের হাতে বেতের ছোট্ট ঝুড়ি। বিশাল এরিয়া নিয়ে বান্দরবন সেনানিবাস। এর ভেতরে এই চা বাগান ঘেঁষে ছোট্ট পাহাড়টির চূড়ায় বসন্তকালে ডেইজি ফুল ফোটে। অ্যাগ্রেসিভলি ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। একটা অবিশ্বাস্য ব্যাপার হলো সত্যি। সিয়াসা শুনেছে কোন এক সৈন্য বিদেশে মিশনে গিয়েছিল, সেখান থেকে এর বীজ এনেছিল। সেই থেকে প্রতিটা বছর বসন্তকালে এখানে ডেইজি ফুল ফোটে। পাহাড়ি এলাকা হিম পরিবেশের সাথে সরাসরি সূর্যের কিরণ কোনো যত্ন ছাড়াই এটি ছোট্ট পাহাড়টিকে সাদা হলুদের সংমিশ্রণে রাঙিয়ে তুলেছে। ডেইজি ফুল সিয়াসার পছন্দের তালিকার ঊর্ধ্বে থাকায় সে প্রতিদিন সকালে এগুলো তুলে নিয়ে ঘরে সাজিয়ে রাখে। বান্দরবন সেনানিবাসের চারপাশে কমান্ডের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনিট 5-এর মধ্যেই। ঘড়িতে সকাল 6টা 1 মিনিট। অথচ বিশাল প্রাঙ্গণে সৈনিকরা এতটা
সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে, যেন তার বিগত আধা ঘন্টা ধরে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এতটাই সুনিপুণ, সুশৃঙ্খল, দক্ষভাবে সিনা চওড়া করে বীরের ন্যায় দাঁড়ানো। বহিরাগত যে কেউ তাদের শৃঙ্খলা কঠোরতা দেখলে হয়তো বিমুগ্ধ তাকিয়ে থাকবে। ঢাকার প্রধান সেনানিবাসে কর্মরত মেজর দর্পণ এহসান গতকালই বদলি হয়ে বান্দরবন সেনানিবাসে এসেছেন। আজকে সেনানিবাসের সকল কিছু সে পরিদর্শন করবে। শুরুটা হয় সৈনিকদের দৈনন্দিন শারীরিক চর্চা দিয়ে ও প্রাত্যহিক অনুশীলন দিয়ে। পরিদর্শনকালেই দর্পণ একবার বেখেয়ালি মনে অদূরে সমতল ঘেঁষা পাহাড়টির দিকে তাকালো, যেখানে একটা ছাগলের পেছনে ছুটছে বাচ্চারা। তাদের মাঝে লাল রঙা পোশাকে একটি মেয়ে হাসতে হাসতে মাঝে মধ্যে হেলে দুলে পড়ছে। কোমরে তার ফুল ভর্তি ঝুড়ি, ঠেকানো এক হাতে ধরে আছে সে। নিয়ম শৃঙ্খলের ধ্বনিতে, কাঠিন্যতায় মুখরিত পরিবেশটাতে এই দৃশ্যটিকে সুন্দর দৃশ্য বলে আখ্যায়িত করলে খুব একটা অপরাধ হবে না। তবে মনে অযাচাচিত কৌতূহল একটা থেকে যায় মেয়েটিকে। সেনানিবাসের মধ্যে এমন অবাধে চলাফেরা করার অনুমতি বা তার কাছে কেন? অযাচাচিত কৌতূহলকেও দমাতে পারল না দর্পণ। গম্ভীর কণ্ঠে কাঠখোট্টা গলায় তার পাশে দাঁড়ানো এক সৈনিককে জিজ্ঞাসা করল মেয়েটিকে। সৈনিকটি পেশাগত স্টেট কাট গলেই বলল, ম্যামের নাম সিয়াসা চৌধুরী, অবসরপ্রাপ্ত জেনারেল আশফাক আহমেদের নাতনি, অবসরপ্রাপ্ত মেজর সাইদ চৌধুরীর মেয়ে। দর্পণ মৃদু চমকালো মেয়েটির পরিচয়ে। পর মুহূর্তেই আবার নিজের কাঠখোট্টা স্বভাবে ফিরে আসলো। সে জেনারেল আশফাক আহমেদের আন্ডারে কাজ করেছে। মেজর সাহেবের সাহসিকতা ও প্রশংসাও সে কম শোনেনি যখন থেকে সে এ পেশায় রয়েছে। সাহসিকতা, বুদ্ধিদীপ্ততা ও দায়িত্বপরায়ণতার সকল সেনানিবাসেই এই নাম দুটি চিরপরিচিত। মেজর সাহেব কোনো এক অজানা কারণে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে চাকরি থেকে অবসর নেয়। উপজাতি? নো স্যার, পিওর বেঙ্গলি। সে লাইক টু ক্যারি ডিফারেন্ট কালচার। যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই করে। খুব আমোদ প্রমোদ প্রিয়। তাই বলে ছাগল বাচ্চা এদের নিয়ে চা বাগানে কি করছে? এখানকার কর্তৃপক্ষ এটা মেনে নিচ্ছে কিভাবে? এগুলো তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ছাগলটিকে পেছনের মাঠে চড়িয়ে দেওয়া হবে স্যার। আশা ফাউন্ডেশনের নতুন একটি বাচ্চা এসেছে। সেই বাচ্চার আকিকা করানোর জন্যই ছাগল আনা হয়েছে। আর বাচ্চাগুলো ওই আশ্রমেরই। সেনানিবাসের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ ম্যাম করে না। সৈনিকটি বলল। এর পরিপ্রেক্ষিতে দর্পণ আর কিছু বলার মতো পেল না। আশা ফাউন্ডেশন একটি অনাথ আশ্রম, যার প্রতিষ্ঠাতা জেনারেল আশফাক আহমেদ, যার সামনে তারা সকলে শ্রদ্ধা বনত। কাচের ফুলদানিটির ভেতরে টলতে থাকা শুকনো মর্মরে ফুলগুলো সরিয়ে উগ্র চিত্রে সাদা ফুলগুলো রেখে সশব্দে নারীটি ফুলদানিটা টেবিলে রাখলো। বসার ঘরে সোফার মুখোমুখি বসে থাকা দুই বৃদ্ধা কেঁপে উঠল সেই শব্দে। দুজনেই সংবাদপত্রের দ্বারা মুখ আড়াল করে বসে আছে। মাঝে মধ্যে আবার সংবাদপত্রের আড়ালে উকি দিয়ে দেখছে নারীটির রাগান্বিত কর্মকাণ্ড। তবে যেই না গরম হয়ে থাকা চোখে চোখ পড়ে, সাথে সাথেই আবার মুখ লুকায় সংবাদপত্রের আড়ালে। শুধু হাতে পায়ে বড় হয়েছে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। পারে শুধু আমাকে জ্বালাতে। এত বয়স হয়েছে তবু একটা বিয়ে করতে পারছে না কেউ। তাদের কি? তাদের তো কিছু না, যত সব কষ্ট তো আমার হয়। সকাল সকাল ঘুম বাদ দিয়ে তাদের জন্য পছন্দনীয় হেলদি ফুড রান্না করো, ঘর গোছাও, সময় মতো ঔষধ খাইয়ে দাও। তাদের শরীরের খেয়ালটাও আমাকেই রাখতে হয়। তারপর হাসপাতালে যাও, রোগীদের চিকিৎসা করো। আমার তো কোনো জীবন না। আবার বাইরে গেলে কৈফিয়ত দাও। বলতে বলতেই ঠাস করে খাবার টেবিলে পানির জগটা রাখলো নারীটি। ফের বৃদ্ধা দুজন জড়সড় হয়ে বসলো। মুখে তাদের কুলুপ এঁটে আছে। এই মুহূর্তেই কথা বলা মানে রণক্ষেত্রে ঝাঁপ দেওয়া। তাই চুপ করে বসা শ্রেয়। তাদের মাঝে আরও একটি মেয়ে, যে কিনা বসার ঘরের এক কোণে শটান হয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়ু হাতে, যেন নড়লেই বিস্ফোরণ ঘটবে। এখন তো কারো মুখে কোনো কথা নেই। তারা একদম ভদ্র, কিছু বোঝে না।
আমারও একটা জীবন, আমারও ঘুরতে ইচ্ছে করে। সারাদিন তোমাদের মতো এই বুড়োদের পেছনে সময় দেয়া আমার পক্ষে সম্ভব না। নয় নিজেদের জীবন গুছিয়ে নাও, নয় আমাকে আমার জীবন গুছিয়ে নিতে দাও। নারীটি বৃদ্ধাদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পড়ল। মুখ লুকিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে এক মাঝবয়সী লোক সংবাদপত্রের থেকে হালকা মুখ বের করলো। ইশারে দরজার কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কাছে ডাকলো। মেয়েটি কচ্ছপের গতিতে হেঁটে তার কাছে আসলো। লোকটি ফিস ফিস করে বলল, এই মিনি, কি হয়েছে? এত ক্ষেপে আছে কেন? আজকে তো নাস্তাটাও আমরা বানিয়ে রেখেছি। তাহলে খেপার কথা তো আমার। সকাল সকাল না বলে কোথায় বেড়ে গিয়েছিল? জানি না, কিন্তু আফাই আজকেও অনেক চেয়েছে। আপনাদের খবর আছে? মেয়েটিও ফিস ফিস করে বলল। মেয়েটি এই বাড়ির কাজের লোক। এই, তুই আবার অশুদ্ধ ভাষায় কথা বলছিস মিনি? তোকে আমি স্কুলে পাঠাই কি এভাবেই কথা বলার জন্য? সাইদ চৌধুরী চোখ রাঙিয়ে বলল। মেয়েটি সাথে সাথেই কান ধরে মাপ চাইল। এর মধ্যেই আবারও ঠাস করে শব্দ হলো। সাইদ চৌধুরী তাড়াতাড়ি আবারও মুখ লুকালো সংবাদপত্রের পেছনে। এগুলো কি কি রান্না করেছো? এগুলো মুখে তোলা যায়? এত লবণ কেন? রুটি এরকম পোড়া কেন? আর রান্নাঘরের এই কি অবস্থা করেছো দুজনে? এটা রান্নাঘর নাকি আস্তাকুর? চিয়াশা রাগান্বিত গলেই পড়ল। আশফাক আহমেদ এবার সংবাদপত্র থেকে মুখ বের করলো। বোকা বোকা হেসে বলল, হয়েছে কি গিন্নি, আমরা পরিষ্কার করতে গিয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি এসে পড়েছো। তাই বলে তো রাগ করো না, সকাল সকাল এত রাগ করতে নেই। রাগ করবো না বলছো? কি করেছো তোমরা? আমার চুলে এত তেল কেন? আমি হসপিটালে যাব কিভাবে এই মাথা নিয়ে? রাতে ঘুমাও না কেন তোমরা? শরীর খারাপ হলে তো সেই আমাকেই দেখতে হবে। সিয়াশা দক্ষ হাতে ছুরি চালাতে চালাতে বলল। সে সবজি কাটছে বসার ঘরের সাথে লাগোয়া রান্নাঘরে বসে। চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল, তাই তো তেল দিয়ে দিয়েছি। ওই রকম রুক্ষ চুক্ষ চুল নিয়ে তুমি হাসপাতালে যেতে কি করে? এখন এই তেলতেলে চুল নিয়ে আমি হাসপাতালে কিভাবে যাব? চিয়াশা উচ্চস্বরে বলল। সাইফার কোনো কথা বলল না। কথা বলেই আরও খেপে যাবে। চিয়াশাও রাগে গজগজ করতে করতে বাঁধাকপি, গাজর, শসা, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে তাতে মেয়োনিজ আর গোলমরিচ মিশিয়ে দিয়ে সালাদ বানিয়ে ফেলো। সেনাবাহিনী কর্মকর্তা হয়। তার বাবা আর নানা ভাই খাবারের ব্যাপারে খুবই সচেতন। সাথে প্রত্যেকের পছন্দসই খাবার বানিয়ে ফেলো। 10টা বাজতেই সিয়াশা তড়িঘড়ি করে ঘর থেকে বের হলো। তৈরি হয়ে হাসপাতালে যাবে। বান্দরবন সদরের স্বনামধন্য হাসপাতালে সে ইন্টার্নি করছে। আর 2 মাস বাকি, তারপরই একজন ডাক্তার হিসাবে পরিচিত পাবে। রাগের প্রকোপ কমছে বুঝতে পেরে সাইফ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে গেল। নাস্তাটা করে নাও বাচ্চা। সাইফ মুখ ছোট করে বলল। ভেবেছিল মেয়ের রাগ কমেছে, কিন্তু না, মেয়েটা আবারও খেকিয়ে উঠল। খাবো না আমি, ক্যান্টিনে খেয়ে নেব। এই যে বুড়ো শোন, আজ যদি কলিগদের সাথে আড্ডা দিয়ে চা খেয়েছো তো তোমায় আমি দেখে নিব। সারা রাত বসে বসে আমি তোমার বোরিং প্রেম কাহিনী শুনতে পারবো না আমার ঘুম নষ্ট করে। 2 years of relationship and no kisses. 8 years of marriage life, only 1 kid. Oh my god, how boring. সিয়াশা হতাশা মিশ্রিত কণ্ঠে আবারও বলল বাবাকে। সব যোগ্যতা আর সবার থাকে না, বুঝলে গিন্নি? আশফাক আহমেদ বিদ্রুপ করে বললেন। সাইফ ঠোঁটে ঠোঁট চাপল মেয়ার শ্বশুরের কথাই। সকলে পেয়েছে কি তাকে? গটগট পায়ে হেঁটে নিজের ঘরে নির্দিষ্ট ফটোফ্রেমের সামনে চলে গেল। হাস্য উজ্জ্বল মুখে এক নারী তাকিয়ে আছে সেথায়। দেখলে আশা, তোমার মেয়ে আর তোমার বাবা কিভাবে ছোট করছে আমায়। আমি নাকি 2 বছরে তোমায় একটা চুমুও খাইনি। তুমিই বলো, আমি যে তোমায় কথায় কথায় চুমু খেতাম। এই কথাটা কি আমি আমার মেয়ে আর শ্বশুরের সামনে বলতে পারি? আমি তো এগুলো উজ্জ্বল রেখে আমাদের কাহিনী শোনাই। এগুলো বলতে আমার কি একটু লজ্জা করে না বলো? তুমি তো জানো আমি কতটা লাজুক। সাইফ বিচারের সুরে বলল। স্ত্রীর ফটোফ্রেমের সামনে দাঁড়িয়ে স্ত্রীর থেকে কোনো আশকারা পেল না সাইফ। পাবে কি করে? সে তো অযৌক্তিক কথা বলেছে। কথায় কথায় চুমু খাওয়া লোক লাজুক হয় কি করে? তাই তো স্ত্রী কোনো পাত্তা দেয়নি তাকে। আবারও শুকনো মুখে ড্রয়িং রুমে চলে আসলো। নানা নাতনি তর্ক করছে। সিয়াশা নানা ভাইকেও ছাড়ল না। সে নানা ভাইয়ের উপরও তেতে উঠল।
তুমি কি করছো? 20 বছরে বিবাহিত জীবনে মাত্র দুটো সন্তান। এটা কিন্তু তুমি ঠিক বললে না গিন্নি। একজন ডাক্তারের কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি কি জানো না আমাদের দেশের স্লোগান, মেয়ে হোক বা ছেলে, দুটি সন্তানই যথেষ্ট। আমরা সরকারি কর্মকর্তা হয়ে এগুলোর অমান্য করলে সাধারণ জনগণ কি করবে? ও আচ্ছা, তো কোথায় তোমার দুটি সন্তান? সেই তো মাথা খাচ্ছ আমার। যত চিন্তা সব আমার মাথায়। দুই বুড়োর দেখাশোনা তো আমায় করতে হয়। তুমি এসেছো স্লোগান শোনাতে আমাকে। ঠিক কয়টা আদেশ মেনেছো সরকারের? এত রেগে আছো কেন গিন্নি? রেগে থাকবো না? এইখানে আমার কপাল বরাবর বন্দুক ঠেকিয়ে ধরেছিল ওই উটকো মেজর। ভয়ে আমার হাঁটু কেঁপেছিল, তবুও আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। তোমাদের কথা খুব মনে পড়েছিল তখন। দেখেছো, অমন সাংঘাতিক সময়েও আমার তোমাদের কথা মনে পড়েছিল। কি পরিমাণে বিরক্ত করো তোমরা আমাকে। মৃত্যুর আগেও তোমাদের কথা আমার মনে পড়ে। নিজের কপাল দেখিয়ে বলল চিয়াশা। সাইফ আশফাক আতঙ্কিত হয়ে গেল। চিয়াশার মাথায় বন্দুক ঠেকিয়েছে কে? তবে প্রকাশ করল না। চিয়াশার সামনে তারা বড়বড়ি ভদ্রলোক। ওটা বিরক্ত হবে না গিন্নি, ওটা ভালোবাসা হবে। তুমি আমাদের অনেক ভালোবাসো, তাই ওই মুহূর্তে তোমার আমাদের কথা মনে পড়েছে। আশফাক সাহেব হাসি মুখে বলল। চিয়াশা এ কথাই রেগে গেল। সে মোটেই ভালোবাসে না এই বুড়োদের। সকাল থেকেই তার মেজাজ খারাপ হয়ে আছে। রেগে ধপধপ পায়ে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে যাও গিন্নি। আশফাক সাহেব চেঁচিয়ে বলল। না, নেব না, আমি বাসে করে যাব। চিয়াশাও চেঁচিয়ে বলল। আশফাক দীর্ঘশ্বাস ফেল। এমন রাগের সম্মুখীন তারা প্রায়ই হয়, তাদের গিন্নি কিনা। পেছনে ফিরতে দেখা মিলল সাইফের, যে কিনা নাকমুখ কুচকে কিছু খাচ্ছে। সালাদে একটু লবণ হয়নি মিনি, তাড়াতাড়ি লবণ মিশিয়ে দে। সাইফ চৌধুরী বলল কাজের মেয়ে মিনির উদ্দেশ্যে। আমার গিন্নি বানিয়েছে, ওটা যেরকমই বানিয়েছে সেরকমই খেতে হবে। কেউ কখনো খারাপ বলতে পারবে না। খেতে ইচ্ছে হলে খাবে, নয়তো না খেয়ে থাকুক। আশফাক সাহেব খাবার টেবিলে বসতে বসতে বলল। সাইফের কপাল কুঁচকে গেল। একই প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র জুনিয়র হোক, শ্বশুর জামাই হোক, কিংবা একই ঘরে বসবাসরত পরিবারের অংশ হোক না কেন, দুজনের সম্পর্কের ভিত্তি কিছুটা নড়বড়ে। কেউ কাউকে সহ্য করতে পারে না। পায়ে পায়ে ঝগড়া বাঁধে দুজনের, যদিও এর পেছনে যুদ্ধই কারণ রয়েছে। জেনারেল আশফাক আহমেদের দুই সন্তান, এক ছেলে আশরাফ আহমেদ যে পড়াশোনা শেষ করে বিদেশে কর্মরত, আর এক মেয়ে আশা আহমেদ। আশফাক আহমেদের স্ত্রী মারা যায় আশা আহমেদের 15 বছর বয়সে। তখন আশরাফ মাত্র 3 বছরের বাচ্চা ছিল। সে থেকে দুই ভাই বোন বাবার কাছেই বড় হয়। সাইফ ঢাকাতে বেড়ে উঠেছে। আশফাক আহমেদ তখন জেনারেল পদে ছিলেন সেনানিবাসের। সাইফ তখন সবে মাত্র ক্যারিয়ারের সোপান গড়েছিল মেজর পদে আহরণ করে। সেখানে কর্মরত থাকাকালীন সাইফের সাথে আশার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎই 15 রূপ নেয়। খুব অল্প সময়ের মধ্যে টানা 2 বছর চুটিয়ে প্রেম করে তারা জেনারেল আশফাক আহমেদের অগোচরে। আশফাক আহমেদ কখনোই চায়নি তার পরিবারের আর কেউ এই পেশার সাথে জড়িত হোক। এজন্যই সে কোনো মতেই রাজি ছিল না সাইফ এবং আশার ভালোবাসা মানতে। সে পুরোপুরি নাকচ করে দেয় সাইফকে। পরে তারা পালিয়ে বিবাহ করে। মূলত এই কারণেই আশফাক আহমেদ ও সাইফ চৌধুরীর মধ্যে নীরব দ্বন্দ্ব এখনও চলে। আশা আহমেদ এবং সাইফ চৌধুরীর একমাত্র মেয়ে সিয়াশা চৌধুরী। সিয়াশার 6 বছর বয়সে আশা মারা যায়। তার মারা যাওয়ার পরে সাইফ বিনা অজুহাতে তার চাকরি থেকে অবসর নেয়। বান্দরবানে থাকাকালীন আশা মারা যায়, তাই সেখানে নিজের বসতি তোলে সাইফ ও আশফাক। আশফাক আহমেদ তার চাকরি যথাসময়ে শেষ করেই অবসর নেয়। সেই থেকে আশফাক ও সাইফ দুজন মিলে সিয়াশাকে বড় করে। বান্দরবান সেনানিবাসের পাশেই বিশাল এরিয়া জুড়ে চৌধুরী নিবাস। তার পাশেই আশা ফাউন্ডেশন নামে এক বিশাল অনাথ আশ্রম রয়েছে, যেখানে পথ শিশু, আর্থিকভাবে অসচ্ছল শিশু, পিতামাতাহীন শিশু সকলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে পড়াশোনা করে। বাবা নানা ভাই নিজের কর্মব্যস্ততা এবং আশ্রমের এই শিশুদের নিয়েই সিয়াশার জীবন। একটা ঘরের সৌন্দর্য হলো সেই ঘরের কর্ত্রী বা গিন্নি, যার ভাষাই যেটা।
একজন গৃহিণীর তত্ত্বাবধানে সংসার থেকে শুরু করে একটা পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র অহেতুক জিনিসগুলো একটা নিয়ম শৃঙ্খলের মধ্যে থাকে, তেমনি একজন গৃহিণীর অনুপস্থিতিতে ঘরটা যেন নির্জীব দালানে পরিণত হয়ে যায়। তেমনি মায়ের অনুপস্থিতিতে সিয়াসা নিজের পরিবার আর সংসারটার হাল ধরতে পারলেও নিজের ব্যাপারে একদমই লাগাম ছাড়া। একটা মেয়ের বাচনভঙ্গি, চলাফেরার ধরন ঠিক যেন তার মায়েরই প্রতিফলন। মা যেভাবে চলাফেরা করে, সন্তানটাও মায়ের দেখা দেখি নিজেকে সেভাবে গড়ে তোলে। সিয়াসার এই শূন্যতা পূরণ করার জন্য কেউ নেই, তাই তার চলাফেরার ধরনও লাগাম ছাড়া। যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেভাবে চলাফেরা করে, শাসন করার মতো কেউ নেই। সাইফও এজন্য কখনো কিছু বলে না। মেয়ের মাঝে সে তার স্ত্রীকে খুঁজে পায়। পাহাড় ঘেঁষে রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে বাস। বাসের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তালে সুর তুলছে কয়েকজন উপজাতি তাদের নিজ ভাষায়। সিয়াসা খুব একটা বুঝতে পারছে না, তবুও সে উপভোগ করছে। বাসে অবস্থানরত সকলের সাথে মাঝে মধ্যে হাততালি দিয়ে হইচই করে উঠছে। ঠিক এ কারণেই সে কখনো গাড়ি ব্যবহার করে না। বাসে অনেক ভিন্নধর্মী মানুষের ভিড়ে তার সময়টা সুন্দর কাটে। এই যে ভাই, একটু ভদ্রতা বজায় রেখে সিটে বসুন। কারোর দ্বারা ভাই সম্বোধন পেয়ে সিয়াসা অবাক পানে নিজের দিকে একবার চোখ বোলালো। একটা ধূসর রঙা ওভারসাইজ টি শার্টের সাথে কালো প্যান্ট পরা সে, চুল খোলা রাখা তার অপছন্দ, তাই সেগুলো মিনি প্রতিদিন হাত খোপা করে দেয়। হাতে অ্যাপ্রন। বেশভূষা বলতে এতটুকুই, তাতে যে কেউ তাকে ভাই ডাকবে এটা তার কল্পনা অতীত ছিল। বাসের সিট থেকে পা বের করে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে বসে সে গানের সাথে তাল দিচ্ছিল। ভুরু কুঁচকে সে নিজের পিছনে তাকালো। তার পাশে জানালার সিটে একটা ছেলে বসা। উক্ত ব্যক্তিটি যে এমন সম্বোধন করেছে তাকে। কি বললেন আপনি? সিয়াসা আর একটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো। ছেলেটা জানালার দিকে মুখ করেছিল, সেভাবেই শক্ত কণ্ঠে শুধালো। ভদ্রতা বজায় রেখে সিটে বসতে বলেছি। আপনার পিঠ বারবার আমার গায়ে ধাক্কা লাগছিল, আমার অস্বস্তি বোধ হচ্ছিল। ওকে, সেটার জন্য দুঃখিত, কিন্তু আপনি আমায় কি বলে সম্বোধন করলেন মাত্র সেটা শুনতে চাইছি। সিয়াসা গম্ভীর মুখে বলল। ছেলেটা এবার মুখ ঘুরিয়ে তাকালো সিয়াসার দিকে, মুখের দিকে নয়, দেহের দিকে। তার মা বলে তার মতো চরিত্রবান ছেলে নাকি পুরো 4 এলাকাতেও একটাও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। এটা নিয়ে খানিক অহমিকাও কাজ করে তার মধ্যে। মায়ের কথা আরও জোরদার করতে সে কখনো কারোর মুখের দিকে তাকায় না, সৎ চরিত্রবান কিনা। নিজের পাশে আর চোখে তাকালে দেখছে শুধু ধূসর রঙা একটা গেঞ্জি আর কালো প্যান্ট পরা কোনো ব্যক্তির পেছনের দিকটা। তাই সে ভাই বলে সম্বোধন করেছিল। মায়ের ছেলে এটা ভুলেই বসেছিল, যুগ বদলেছে, তাই এখন আওয়াজ শুনে বুঝতে পারলো এটা কোনো মেয়ে। আগে নিজের পোশাক আশাক মেয়েদের মতো করুন, তারপর অন্যদের থেকে মেয়ে সম্বোধন আশা করবে। এখানে আমার কোনো দোষ নেই। সিয়াসা রেগে গেল এহেন কথাই, খল বলিয়ে বলে উঠল। আমি কি ধরনের পোশাক পরবো তা নিশ্চয়ই আপনি বলে দেবেন না, কিন্তু একজন পথচারী হিসেবে আপনার উচিত বাছবিচার করে কথা বলা। বুদ্ধি প্রতিবন্ধী লোক, চোখ দুটো বাড়িতে খুলে রেখে এসেছেন। কাকে কিভাবে সম্বোধন করতে হয় সেটুকু সেন্সও নেই আপনার। আর আপনি এসেছেন আমাকে ড্রেসিং সেন্স শেখাতে। ছেলেটি এবার না চাইতেও নিজের রাগী মুখটা তুলে তাকালো। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, গালিগালাজ করছেন কেন? দেখতে তো ভদ্রঘরের মেয়ে মনে হয়। চোখের সাথে সাথে দেখছি কান দুটোও নেই আপনার সাথে। গালিগালাজ কোথায় শুনলেন আপনি? হ্যাঁ, আপনার মস্তিষ্কে সমস্যা রয়েছে দেখতে তো স্বাভাবিক মনে হয়েছিল। ছেলেটা যেন এবার রাগে লাল হয়ে উঠল। যেখানে তার মায়ের কাছে সে ভদ্রসভ্যের মূর্ত প্রতীক, সেখানে এই মেয়ে কিনা তাকে পাগল বলে আখ্যায়িত করলো। অভদ্র মেয়ে আপনি, কোথায় নিজেকে শুধরে নেবেন তা না আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করছেন। নেহাতি আমি ভদ্রঘরের ছেলে দেখে এখনো কিছু বলিনি, নয়তো এতক্ষণে আপনার গাল লাল করে দিতাম। ছেলেটি রাগী কণ্ঠে বলল। সিয়াসা আরো কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু তার আগেই কন্ট্রাক্টর তাকে তার স্টপে নামার জন্য তাড়া দিতে লাগলো। সে ছেলেটির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিজের ব্যাগ তুলে নিল। সময় থাকলে দেখিয়ে দিতাম অভদ্রতা কাকে বলে।
বলেই সে গটগট পায়ে নেমে গেল বাস থেকে। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে এক সারিতে আছে কয়েকজন সৈন্য, নথিপত্র হাতে। শ্বাস নেওয়ার শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ খুঁজে পাওয়া মুশকিল। বিগত 10 মিনিট আগে শক্ত জলদয় একবার আলাদা হয়েছিল, এরপরে আর হয়নি। তীক্ষ্ণ নজর দুটি নথিপত্র ঘাটছে, নিজের কাজ বুঝে নিচ্ছে। নথিপত্র থেকে দৃষ্টি সরিয়ে দর্পণ গমগমে স্বরে জিজ্ঞাসা করল, আরও একজন সন্ধ্যের আজকে জয়েন করার কথা ছিল, সে এখনো পৌঁছায়নি কেন? তন্মধ্যে কেউ কক্ষের সামনে এসে হাঁপাতে হাঁপাতে স্যালুট দিয়ে সাটানো হয়ে দাঁড়ালো। গুড মর্নিং স্যার, মে আই কাম ইন স্যার? এখন কয়টা বাজে? আপনার কয়টায় পৌঁছানোর কথা ছিল? দুঃখিত স্যার, রাস্তায় একটা আপদ রাস্তা কেটেছিল, তাই একটু লেট। আর বলতে পারল না ছেলেটি। তার আগেই দর্পণের বজ্র কণ্ঠে ধমকে কক্ষের সকলেই কেঁপে উঠল খানিক। স্টপ গিভিং দিস লেম এক্সকিউজ। এই পেশায় থাকতে হলে এইসব লেম এক্সকিউজকে পিছে ফেলে চলতে হবে। এটা কোনো কিন্ডারগার্টেন স্কুল নয় যে আপনি ক্লাস টিচারের কাছে এমন অজুহাত দিবেন আর আমি আপনাকে মাফ করে দেব। আরেকবার এমন ভুল হলে বিনা নোটিসে আপনাকে ফায়ার করা হবে। রিমেম্বার দিস ওয়ান থিং। ছেলেটা সহ উপস্থিত সকলে নত মস্তকে মাথা নাড়ল। আশফাক আহমেদ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পর্যবেক্ষণ করছিল। মুখে তার প্রসন্নতার দেখা মিলেছে। পেশাগত জীবনে সেও এমন দুর্দম্য তেজি কর্মপরায়ণ ছিল। নিজের পেশাগত জীবনে কর্মব্যস্ততা এখন অনেক মনে পড়ে। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার বেদনা তো এই কর্মব্যস্ততার মাধ্যমে সে ভুলে থাকত। সৈনিকরা কক্ষ থেকে বেরিয়ে আশফাক আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে স্যালুট প্রদর্শন করলো। আশফাক আহমেদ ইশারায় তাদের যাওয়ার অনুমতি দিল। চাকরি জীবনের শেষ অধ্যায়টা সে এই সেনানিবাসেই কাটিয়েছে। এখানকার জড়িত সবকিছু এখনো তার কাছে শ্রদ্ধাবনত। মে আই কাম ইন মেজর দর্পণেসন? আশফাক আহমেদের মুখদর্শন পেতেই দর্পণ তৎক্ষণাৎ সেলুট দিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে গেল। গমগমে স্বরেই বলল, অনুমতি নিয়ে আমাকে ছোট করবেন না স্যার। আশফাক সাহেব মৃদু হেসে কক্ষে ঢুকলো। দর্পণ নিজের চেয়ার আগে ছেড়ে দিয়েছিল। সম্মানের সহিত সেটা এগিয়ে দিল আশফাক আহমেদের দিকে। তবে আশফাক চেয়ারে বসলো না। সে দর্পণের ডেস্কের সামনে রাখা কমন মানুষের চেয়ারে বসলো। ওটা আপনার অবস্থান আপনাকেই মানায়। বসুন ইয়াংম্যান। আপনার তাড়া না থাকলে 2 মিনিট আলাপ করা যাবে কি? আমার সকল ব্যস্ততার ঊর্ধ্বে আপনি স্যার। আমার সাথে আলাপ করার জন্য আপনার সময়ের হিসাব করতে হবে না। আর আমাকে তুমি করে বললে বেশি খুশি হব স্যার। তোমার ক্যারিয়ারের শুরু থেকে তোমাকে এই 2 বার আমি দেখছি। 2 বারই আমি মুগ্ধ তোমার শিষ্টাচার, কর্মপরায়ণতায়। এগিয়ে যাও আমাদেরকে ছাড়িয়ে। গম্ভীর মুখটাই খানিকটা শ্রদ্ধার প্রলেপ পড়ে গেল দর্পণের। তো এখন বলো তো, আমার গিন্নি কি এমন অপরাধ করেছিল যে তুমি তার মাথায় বন্দুক ঠেকিয়েছো? দর্পণ প্রচুর বিব্রত লজ্জিত বোধ করল আশফাকের কথায়। একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল সে। লজ্জিত ভঙ্গিতে সে আশফাকের কাছে ক্ষমা চাইল। আশফাক আহমেদ হো হো করে হেসে উঠল দর্পণের লজ্জিত মুখ দেখে। ডোন্ট বি সরি মেজর, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। দায়িত্বের সামনে সবকিছু মূল্যহীন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কিন্তু তোমার রাগ তো গিন্নি আমাদের উপর ঝেড়েছে। এরপর থেকে একটু দেখে শুনে নিও, কেমন? আমার নানু ভাই এমন কোনো কাজ করে না যাতে অন্য কারোর সমস্যা হয়। দর্পণ ফের লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। মনোস্পটে সকালের কিছু আবছা দৃশ্য তৈরি হতে লাগলো অযথায়। সিয়াশা ক্লান্ত অবসন্ন দেহে হাসপাতাল থেকে বের হলো। রাত 8টা বাজে। জমজমাট পথঘাট। সকালে নিজ নিজ তাগিদে ছোটাছুটি করছে। বের হতে দেখা মিলল 2 চেনা পরিচিত পাংশুটে মুখ। মেজাজটা অনতিবিলম্বে তার খারাপ হয়ে গেল। 2 বুড়ো গাড়ির সাথে হেলান দিয়ে দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এদের আর কি কোনো কাজ নেই তার পেছনে ঘোরা ছাড়া? জীবন নিয়ে বড্ড উদাসীন দুজন। ছিয়াশা চায় না তার জন্য কারো জীবন থেমে থাকুক। তার বাবা নানা দুজনেই জীবনের অর্ধেকটা সময় থেকেছে একাকিত্বকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছে। বিবাহের 8 বছরের মাথায় তার মা মারা যায়। সেই থেকে বাবা একা একা নিজের জীবন কাটাচ্ছে। এটা তার ভালো লাগে না। বাবা নানা ভাইয়ের যথেষ্ট খেয়াল সে রাখতে পারে না। সেও চায় তার বাবাকে কেউ ভালোবাসুক, সেবা করুক। বাবা অসুস্থ হলে তার পাশে থাকুক। তার নানা ভাই তো এখন প্রায়
অসুস্থতায় ভোগে। সে কম চেষ্টা করেনি দুজনের জীবন গুছিয়ে দিতে, কিন্তু দুই জামাই শ্বশুর প্রত্যেকবারই কোনো না কোনো গণ্ডগোল বাঁধিয়ে তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে দপদপ শব্দ করে গাড়িতে উঠে গেল। উচ্চ শব্দে দরজা লাগানোর শব্দে সাইফ আর আশফাক নিজ নিজ দুনিয়া থেকে বের হলো। এই দুনিয়ায় শুধু একটা চিন্তায় ঘোরাফেরা করে, কিভাবে শ্বশুরকে জ্বালানো যায়, আর আশফাকের দুনিয়ায় চলে কিভাবে সাইফকে শায়েস্তা করা যায়। সাইফ উৎফুল্ল মনে হাসি হাসি মুখে গাড়ির পেছনে ঢুকে গেল। পকেট থেকে রুমাল বের করে পানিসহ সেটি এগিয়ে দিল। তার আগে আশফাক আহমেদ আরও একটি পানির বোতল এগিয়ে দিল। সাইফের কপাল কুঁচকে গেল, থমথমে কণ্ঠে বলল, দেখছেন না আমি দিয়েছি, ওটা আপনার কাছেই রাখুন, শিয়া এটা খাবে। আশফাক মোটেই পাত্তা দিল না সাইফকে। সে চমৎকার হেসে সে আসার উদ্দেশ্যে বলল, গিন্নি এটা খাও, ঠান্ডা পানি, এটা ভালো লাগবে। শিয়া ঠান্ডা পানি খাবে না, টনসিল বেড়ে যাবে বাচ্চা। গিন্নির কোনো ঠান্ডার সমস্যা নেই, কিন্তু কোনো হাতুড়ি ডাক্তারি শুরু করেছে কেন বসে? সিয়া দাঁতে দাঁত চেপে দুজনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। সেভাবেই বলল, তোমাদের আমার আর সহ্য হচ্ছে না। কালকে ঘটক আসবে, দুজনে ভদ্র সভ্য হয়ে থাকবে। যা যা জিজ্ঞাসা করবে তার সঠিক সঠিক উত্তর দেবে। বিয়ে করে দুজনে বউয়ের পিছে ঘুরবে। আমার পেছনে যেন আর তোমাদের না দেখি। সহসা চুপসে গেল আশফাক। হাতের বোতল নিয়ে ধপ করে ড্রাইভিং সিটে বসে পড়ল। এই সাইফ একটা আলসে অকর্মণ্য ছেলে, সবসময় তাকে দিয়ে গাড়ি চালাবে আর নিজে আরাম করবে। মেয়ের কথাই সাইফ আরো উৎফুল্ল হয়ে উঠল। সত্যি? তাহলে তো আমাদের স্যালনে যেতে হবে, কি বলেন শ্বশুর আব্বা? সাইফ আশফাককে উদ্দেশ্য করে বলল। আশফাক চোখ রাঙিয়ে তাকালো সাইফের দিকে, বিড়বিড় করে বলল, চরিত্রহীন ছেলে একটা, দেখো কিভাবে নাচছে বিয়ের জন্য। সিয়াশা দাঁত কিরমির করলো বাবার কথাই। এইসব নাটক প্রত্যেকবার এমন করে। একজন ঘটক আসবে শুনলে সেলুনে গিয়ে বসে থাকবে সুন্দর জামা কাপড় পরে। দেখো পাপা। হ্যাঁ বাচ্চা বলো। ও পাপা, পুরো কথা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ বলো। দেখো পাপা, নানু ভাই, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার যদি তোমরা কোনো গন্ডগোল করো তবে আমি তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসব। কিন্তু বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাদের জন্য, আমরা তো ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং বিবাহযোগ্য পাত্র, আমাদের তো বৃদ্ধাশ্রমে রাখবে না বাচ্চা। সাইফ চিন্তিত ভঙ্গিতে গম্ভীর মুখে বলল। ছিয়াশা ডানে বামে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। আশফাক আহমেদ ঢের খুশি হয়ে গেল সাইফের কথায়। আনন্দে খেইহারা হয়ে সে একটা ভুল করেই বসল। উল্লাসিত চিত্রে সাইফের সাথে হাই ফাইভ করলো। হাত মিলাতেই দুজনে সুবোধ ফিরল। তারা তো একে অপরের শত্রু, তারা হাত কেন মিলাচ্ছে? থমথমে মুখে আবারও দুজনে দুদিকে ফিরে গেল। ছিয়াশা হাল ছেড়ে দিল, ক্লান্ত ভঙ্গিতে জানালে মাথা ঠেকিয়ে দিল। এদের সোজা পথে আনা তার পক্ষে সম্ভব নয়। খানিক বাদে তাকে টেনে কেউ বুকে জড়িয়ে নিল। সাইফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। সিয়াশাও নিশ্চিন্তে বাবার বুকে পড়ে রইল। কানে ফোন ঠেকে বারান্দায় দাঁড়িয়ে আছে আশা। মুখশ্রীতে তার ছেয়ে আছে একরাশ মলিনতা। মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার ওপরে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। ঘমর্ত ক্লান্ত বদনে মৃদু হেসে দাঁড়িয়ে আছে সাইফ। তার কানেও ফোন ঠেকানো। ডিউটি থেকে ফিরে সোজা এখানে এসেছে। আশা কিছুক্ষণ পা থেকে মাথা অবধি অবলোকন করলো সাইফের। বদনের সবখানে ক্লান্তির ছাপ। এমন দৃশ্য সে প্রতিদিন দেখে যখন দিন শেষে বাবা ঘরে ফেরে। প্রিয় মানুষগুলোর এমন ক্লান্ত মুখ দেখেই তাকে সারা জীবন কাটাতে হবে। বাসায় ফিরে যান, ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন। তুমি নিচে আসো, তোমায় দেখে তারপরে চলে যাব। সাইফের তেরা কণ্ঠে অপর পাশ থেকে কোনো জবাব আসলো না। লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক আগেই। খানিক বাদেই কালো টি শার্ট কালো ট্রাউজার পরা কেউ অন্ধকার ভেদ করে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় উদ্ভাসিত হলো। হাতে একটা ঠান্ডা সফট ড্রিঙ্কসের ক্যান। সাইড গা দুলিয়ে হাসলো আশার মলিন মুখ দেখে। তস্ত্র পায়ে সেও ল্যাম্পপোস্টের তীব্র আলো থেকে বেরিয়ে মৃদু আলোর রাস্তায় পাশে নিম গাছের নিচে মেয়েটির সামনে দাঁড়ালো। আমার ক্লান্তিতে কারো মুখে মলিনতা ছেয়ে যায়, এতটুকু আমায় শান্তি দেয় আশা।
আশা নিরুত্তর তাকিয়ে থাকলো। গলায় থাকা স্কার্ফ দিয়ে সাইফের মুখ ঘাড় মুছিয়ে দিয়ে হাতে থাকা ক্যান সাইফের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিন, পাপা চলে আসবে একটু পরেই। এমন মধুর মুহূর্তে ওই জাদরেল শ্বশুরকে কেন আনছো আশা? আর এই সামান্য ক্যান আমার মরুভূমির ন্যায় খা খা করা হৃদয় শীতল করতে পারবে না। অযথা এই আপদকে কেন আনতে গেলে? স্টপ সেইং জাত্রেল টু মাই পাপা। পাপাকে বলে আপনাকে ফায়ার করে দেব চাকরি থেকে। আর এটা একটা সামান্য ক্যান হলে আপনার জন্য অসামান্য ক্যান আমি কোথা থেকে আনবো? সাথে থাকতে আনতে যাবে কেন? কথা পেঁচাবেন না মেজর, সরাসরি বলুন কি চাই। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমার লজ্জা করে আশা, তুমি একটু কমন সেন্স খাটিয়ে বের করো তো কি আছে তোমার কাছে। তারপর ফটাফট আমাকে কয়টা চুমু দিয়ে দাও তো। আশা খানিক হা করে তাকিয়ে থাকলো অত্যাধিক পরিমাণে লাজুক ব্যক্তির দিকে। খানিক বাদে সে খিলখিলিয়ে হেসে উঠল সাইফের অদ্ভুত কথার ধরনে। তার নাকি লজ্জা করে, তবে চুমুকে চাইল। আশা, নিরাশা করো না, প্রচুর ক্লান্ত লাগছে, একটু স্বস্তি দাও। সাইফ ছোট মুখ করে বলল। আশা শুনল। খাকি পোশাকটা পেটের কাছ থেকে টেনে আরেকটু অন্ধকারে নিয়ে আসলো। চারপাশে একদম জনমানবহীন। জেনারেল আশফাক আহমেদের বাড়ির সামনে কেউ নয়েজ করবে এমন সাহস কারোরই নেই। সাইফকে অবাক করে দিয়ে তার আবদারের থেকেও বেশি কিছু দিল তাকে। লেদারের বুট জুতোর উপর নিজের দুই পা রেখে দু হাতে গলা জড়িয়ে ধরল সাইফের। সাইফ অবাক পানে স্তম্ভিত আশার কোমর জড়িয়ে ভারসাম্য রাখল নিজের কপালে, আর দুই গালে নরম ঠোঁটে স্পর্শ পেতে সে চোখ বুঝে নিল। তৃপ্ত কণ্ঠে বলল, আহ আশা, আমার কপালটা গাল দুটো ঠান্ডা হয়ে গেল। এখন ঠোঁট আর বুকটাও একটু ঠান্ডা করে দাও তো। কথাটা বলতে দেরি আছে, বুক বরাবর ধারাম করে ছোট্ট নরম হাতের কিল পড়তে দেরি হয়নি। সাইফ হো হো করে হেসে উঠল। লোভী লোক। আশা মেয়েকে রাগ দেখিয়ে বলল। সাইফ হাসতে হাসতেই আশার গাল দুটো চেপে মুখের কাছে নিয়ে আসলো। মোহিত চিত্রে সময় নিয়ে তার কপালে চুমু। সময় নিয়ে আশার কপাল চুলকে দিয়েছিলাম। প্রচুর অ্যালার্জি উঠেছিল তখন আশার, একদম লাল লাল হয়ে গিয়েছিল ওর কপাল। তীব্র রোমাঞ্চকর রুদ্ধশ্বাস আটকে রাখা মুহূর্তেই অ্যালার্জি চুলকে দেওয়া শুনতেই চিয়াশা আর মিনি ধপ করে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। এমনভাবে এলো যেন কেউ তাদের থাপ্পড় দিয়ে কল্পনার জগৎ থেকে বের করে দিয়েছে। চিয়াশা ভোতা মুখে কপাল কুঁচকে বাবার দিকে তাকালো, যে আর চোখে তার দিকেই তাকিয়ে ঘাড় চুলকাচ্ছে। মিনি হতাশা ভঙ্গিতে মাথা নাড়ল। আজকাল চাচাই চাচিরে চুম্মা খাইতে পারে নাই আফা। চাচাই কোন কামের না আফা, আপনি একদম ঠিক কথা কন। মিনি হতাশার কণ্ঠে বলল। চিয়াশা চোখ রাঙিয়ে তাকালো মিনির দিকে। মিনি তৎক্ষণাৎ কান ধরল। সে আবারও অশুদ্ধ ভাষায় কথা বলে ফেলেছে। ভুলে গিয়েছিলাম আফা, আর কমো না, থুক্কু, আর বলবো না। চিয়াশা হাল ছেড়ে বাবার দৃষ্টি অনুসরণ করে বারান্দায় দরজার দিকে তাকালো। আশফাক আহমেদ দাঁড়িয়ে একটা পাত্র হাতে। চিয়াশার বুঝতে বাকি রইল না তার বাবা কথা ঘুরিয়েছে নানা ভাইকে দেখে, তবে মনে মনে বেশ আনন্দিত হলো। প্রথমবার বাবা মায়ের সুন্দর মুহূর্তের কাহিনী শুনে সে ভালোবাসে বাবা মাকে অনুভব করতে। মা নামক মানুষটা এখন তার কাছে স্বপ্ন বই কি আর কিছু না। তাই তার সকল কর্মকাণ্ড বাবার থেকে শুনে কল্পনায় তার জীবন চিত্র গড়ে তোলে। আশার কখনো কোনো অ্যালার্জি ছিল না, তুমি এই অ্যালার্জি কোত্থেকে আবিষ্কার করলে? আশফাক থমথমে গলায় জিজ্ঞেস করলো। সাইফ এলোমেলো দৃষ্টিতে রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পরনে ঢিলে ঢালা টি শার্ট আরেকটু টেনে টুনে ঠিক করলো। ঘাড়ের কাজটাই বারবার চুলকে মেয়ের দিকে তাকালো। সে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সাইফ ঠোঁটে ঠোঁট চাপলো। আজকে মন স্থির করেছিল এখন থেকে তাদের প্রেম কাহিনী বলার সময় চুমু উচ্চ রাখবে না। এমনি সময় তো প্রতিদিনই শ্বশুরও বসে বসে তাদের প্রেম কাহিনী শোনে, তাই চুমুগুলো উচ্চ রাখে। এমনিতেই তো সারাদিন চৈচুন লম্পট বলতে থাকে, এগুলো শুনলে নিশ্চিত তাকে কারাগারে ভরে রেখে আসবে। তাই তো আজ শ্বশুরকে দিয়ে খাবার গরম করতে পাঠিয়ে নিজে মেয়েকে নিয়ে বারান্দায় এসেছিল। কিন্তু এমন চরম মুহূর্তেই যে শ্বশুর এসে পড়বে তার ধারণা ছিল না। সে শ্বশুরের গরম চোখের দৃষ্টি উপেক্ষা করে মিনমিন কণ্ঠে বলল,
আশার অ্যালার্জি ছিল, আপনি জানেন না? এমন অনেক কিছুই আছে যা আপনি জানেন না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে জানার কথাও তো না। আমার মেয়ের খুঁটিনাটি এমন কোনো অসুস্থতা নেই যা আমি জানি না। সাইফার কথা বাড়ালো না, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়তেই উদ্যুত হলো। সত্যি আশার কোনো অ্যালার্জি ছিল না। যেতে যেতে গম্ভীর গলায় বলল, শিয়া, মিনি, খেতে এসো, রাত অনেক হয়েছে। কিছু কিছু মানুষের মতো অযথা তর্ক করে সময় নষ্ট করা আমার একদম পছন্দ নয়। আমি অযথা তর্ক করে সময় নষ্ট করি? আপনি কি কিছু কিছু মানুষ? তুমি আমাকেই বলেছো, আমি ঢের জানি। জানলে তো ভালো। পাপা, নানু ভাই, এবার থামো, চলো খেতে চলো। সিয়াশা ধমকে উঠল। মিনি খাবার সাজিয়ে রাখছে টেবিলে। সিয়াশা রান্নাঘরে শসা টমেটো কাটছিল। মিনি হেলে দুলে রান্নাঘরের দেওয়াল ধরে বলল, আফা, জানেন আজকে ক্যান্টনমেন্টে নতুন একজন মেজর পরিদর্শনে এসেছিল। অনতি বিলম্বে সিয়াশার মাথায় দর্পণ নামক ব্যক্তি করা নাল। সকালে সেই কাঠখোট্টা মুখাবয়ের চিত্র কারণ ব্যতীত ফুটে উঠল মস্তিষ্কে। সে জোয়াল শক্ত করে মিনির দিকে তাকালো। তো কি হয়েছে, এখন কি আমি নাচবো? না না, আপনি নাচবেন কেন? নাচবে তো আমাদের ক্লাসের মেয়েরা, এক একটা দুশ্চরিত্রা। জানেন, মেজরকে দেখা হুমড়ি খায়া পড়ছে। মেলা সুন্দর পোলা আফা, আপনি যদি দেখতেন একদম প্রেমে পড়া যাইতেন। মিনি হেলে দুলে পড়ল। সে এখন ক্লাস 9-এ পড়ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সিয়াশা কপাল কুঁচকে দর্পণের চেহারা পুঙ্গ মনে করার চেষ্টা করলো। সে দেখেছে, কিন্তু সুন্দর না খারাপ দেখতে তেমনভাবে মনোযোগ দিয়ে দেখেনি। মিনি কথা বললে যে কোনো এক ভাষায় বলবি, আর তার কথা তুই আমাকে কেন বলছিস? তোর ক্লাসের মেয়েরা অন্ধ হতে পারে, আমি অন্ধ না। কাক আর কবুতরের মধ্যে পার্থক্য করতে আমি জানি। আমার তো মনে হয় আপনি একবার তারে দেখলেই নিজেরে অন্ধ কইতেন। অমন সুন্দর পোলারে কেউ কাক কইতে পারে না। মিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। সিয়াশা সহ্য হলো না দর্পণে এত প্রশংসা। সালাদের বাটি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সকাল 6টা। সেনানিবাসের রানওয়েতে সকলেই দৌড়াচ্ছে। একপাশে সৈনিকরা সারিবদ্ধভাবে দৌড়াচ্ছে। আশফাক সাহেব ক্লান্তিহীন দৌড়াচ্ছে। তারা যে অভ্যস্ত তা তাদের বাচন ভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। সিয়াশা এসেছিল আজ বাবা নানার সাথে জগিং করতে, কিন্তু তাদের গতির সাথে আর না পেরে হাঁটু আঁকড়ে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, এই বুড়ো, আমি আর পারছি না, তোমরা আস্তে দৌড়ো। আশফাক দৌড়াতে দৌড়াতে পিছু ফিরল। মৃদু হেসে বলল, একজন জেনারেলের নাতনি হয়ে এতটুকুতে হাঁপিয়ে উঠলে হবে না গিন্নি। কামন, আস্তে আস্তে চেষ্টা করো। অগত্যা সিয়াশা ধীর গতিতে দৌড়াতে লাগলো বাবা নানাকে অনুসরণ করে। দৌড়তে দৌড়াতে নিজের পাশে কারোর গতি স্রোত হতে দেখে সিয়াশা ঘাড় কত করে তাকালো ব্যক্তিটির দিকে। নারীরা বেচারো হয় জানতাম, তাই বলে এতটা? শুরুতে নিজের পরিচয় দিলেই তো বোঝাপড়া শেষ হয়ে যেত। সম্মুখে দৃষ্টি রেখে বলল দর্পণ। দর্পণকে দেখতে সিয়াশা মনোযোগ সহকারে একবার তার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিল। একজন সেনাবাহিনীর উচ্চতা ধারণা করার অবকাশ রাখে না। ডার্ক ব্লু ট্রাউজার, সাদা টি শার্ট, সারা বদনে লেপ্টে থাকা শ্যামবর্ণ যেন ব্যক্তিটির জন্যই সৃষ্টি হয়েছে। যদিও ছেলেদের সৌন্দর্যের আরেকটা বহিঃপ্রকাশ হলো শ্যামরঙ্গা ধরন, কিন্তু এই ব্যক্তিটির শ্যামবর্ণ একটু বেশি সুন্দর। সিয়াশা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে নিল। এই লোককে এত পর্যবেক্ষণ করার কি আছে? পরিবারের নাম বেচে আমি চলি না। আমি অতি সাধারণ একজন মানুষ, এটাই আমার পরিচয়। পরিবারের নাম বেঁচে চলবো না, কিন্তু তর্ক চালিয়ে পরিবারের নাম খারাপ করব। বাহ, নারী মানেই অসাধারণ চিন্তাধারার অধিকারী। একজন নারীর সামনে দাঁড়িয়ে আপনি নারীদের নামে বদনাম করছেন, আর আমি এখনো ভদ্রতার সহিত শুনছি। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এই ভদ্রতা বেশিক্ষণ টিকবে না, তাই সাবধান। সিয়াশা মৃদু হেসে বলল। কাঠখোট্টা মুখোবের এক ভুরু খানিক উঁচু হয়ে গেল। এটা আপনার কাছে বদনাম লাগছে? আমি যদি বলি আপনার পেটের ডান পাশের তিলটা অনেক সুন্দর, আই ক্যাচিং, তাহলে এটাকে আপনি কি বলবেন? সহসা সিয়াশার গতিরোধ হলো। দর্পণের দিকে তাকিয়ে থমকানো গলায় পড়ল,
এভিডেন্টলি। না চাইতো দর্পণের কাঠখোট্টা মুখটাতে হাসির রেখা ফুটে উঠল। সে নিজেও গতিরোধ করল। অলস পায়ে সিয়াসার সামনে এসে দাঁড়ায় সে। মাঠ ভর্তি সেনাদের মাঝখানে নিজের পেট দেখিয়ে দৌড়ানো মানে তাদের সিরিয়াস করা। ওভার সাইজ টি শার্ট পরলে ইন করে পড়তে হয়। পরের বার থেকে এটা খেয়াল রেখে জগিং করবেন। আমার আগ্রহ জাগেনি বলে যে অন্য কারো আগ্রহ জাগবে না, এটা ভাবা ভুল হবে। ডক্টর শিয়াসা চৌধুরী, পরের বার এখানে কেউ হাত বসিয়ে দেবে, আপনি তার নামে দিবেন অশ্লীলতা, কিন্তু এখানে আপনার দোষটাই বেশি। সর্বপ্রথম নিজে সতর্ক থাকুন, পুরো পৃথিবী আপনার সাথে সতর্কতার সহিত প্রকাশ পাবে। শেষের গিটটা শক্ত করে বেঁধে দিয়ে বলল দর্পণ। সিয়াসা বোকার মতো নিজের টি শার্টের দিকে তাকালো, যেটা কোমরের একপাশে শক্ত করে গিট বাঁধা। এখন আর উড়বে না দৌড়ের তালে। রাগে লজ্জায় লাল হয়ে ওঠা মুখটা তুলে সামনে তাকালে সেখানে কারোর দেখা মিলল না। আরও একবার তাকে অপদস্থ করে ব্যক্তিটি নির্বেকার চলে গিয়েছে, যে এখন তার দৃষ্টিসীমায় ঝাপসা ফাস্ট রানার। সাইফ আশফাক আহমেদ সাদা পাঞ্জাবি পরে একদম ফিটফাট হয়ে সোফায় ভদ্র সভ্যের ন্যায় বসে আছে। একটু পরে ঘটক আসবে, তাই এত প্রস্তুতি। সাইফ বারবার হাত দিয়ে আধা পাকা চুলগুলোতে করা কৃত্রিম রঙে রঞ্জিত চুলগুলোকে সেট করছে। একটু বাতাসে চুলগুলো উড়ে গেলেও সেগুলো আবার ঠিক করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। আশফাক আহমেদ গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, আশা, কি দেখেছিলে এই চরিত্রহীন লম্পট ছেলেটার মাঝে? কে জানে, কর্মজীবনেও ছিল না কোনো কর্মপরায়ণতা, আর না আছে জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস। পুরো কর্মজীবন প্রেম করে বেরিয়েছে। একে সেনাবাহিনীতে কে চাকরি দিয়েছিল? ট্রেনিং এর সময় যদি আমি থাকতাম তবে বিনা নোটিশে এটাকে ডিসকোয়ালিফাই করে দিতাম। এর জন্যই আপনি ছিলেন না। পুরো কর্মজীবন প্রেম করে বেরিয়েছি বলেই আপনি এখন নানা হতে পেরেছেন। সাইফের কথাই আশফাক তার দিকে তাকালো, যে তার মুখের কাছে কান দিয়ে বসে আছে। আশফাক নিজের মাথা পেছনে নিয়ে বলল, থাকো আমার থেকে, বয়স হয়েছে তোমার, এখন তো নিজের স্বভাব চরিত্র একটু বদলাও। আমার স্বভাব চরিত্রের জন্যই আপনি এখন সারাদিন গিন্নি গিন্নি বলে মাথা খেতে পারেন। আপনার উচিত আমায় ধন্যবাদ দেয়া। আমি কত অল্প বয়সে আপনাকে নানা বানিয়েছি। তুমি একটা চরিত্রহীন লম্পট নির্লজ্জ ছেলে। তোমায় ধন্যবাদ তো দূরের কথা, আমি পারলে তোমার জেলে ভরে রেখে আসি। আমার মেয়ের সাথে প্রেম করার সাহস হয় কি করে তোমার? আশফাক আহমেদ তেতে উঠে বলল। সিয়াসা সোফায় কোনোই ঠেকে কপালে হাত ঘষছে আর বাবা নানাকে দেখছে। মুখভঙ্গি এমন, পালে এক্ষুনি সে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। রাগটা গিলে নিল সপ্তপণে, গমগমে গলায় শুধালো, ঘটক মশাই এখনো আসছে না কেন? সহসা সাইফ আশফাকের তর্ক থেমে গেল। নিজেদের জায়গা ঠিকঠাকভাবে বসল। অত্যন্ত ভদ্রতা ও নিষ্পাপের সহিত সাইফ বলল, আমি তো জানি না বাচ্চা, তুমি কথা বলেছিলে, তুমি খোঁজ নিয়ে দেখো রাস্তা ভুলে গেল কিনা আবার। আশফাক আহমেদের দিকে তাকালে সেও কাজ ঝাঁকালো, সে জানে না। গম্ভীর মুখে সিয়াসা চোপা ছেড়ে উঠে গেল। আজ সে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ঘটক আসবে বলে। সব ঠিকঠাক থাকলে আজকে পাকা কথা বলেছিল, অথচ সে আসছে না। সিয়াসা যেতেই সাইফ আড়মোড়া ভাঙল, যেভাবেই বলল, 56 বছরে এসে পাত্র সাজতে ভালোই লাগছে তাই না শ্বশুর আব্বা? আপনার কেমন লাগছে 74 বছরে এসে পাত্র সাজতে? হাউ ইজ ইউর ফিলিংস? আশা থাকলে তোমাকে জুতো পেটা করতো। ভুল। আশা থাকলে আপনি এক ডজন নাতি নাতনির নানা থাকতেন। চরিত্রহীন। ধন্যবাদ। ঘটককে কি বলে দাঁড়িয়েছ? যেটা সত্য সেটাই বলেছি। হ্যাঁ, কি সেই সত্য? বলেছি আপনার সমস্যা আছে। কি সমস্যা আছে আমার? সমস্যা মানে সমস্যা, এর আবার কি, কই, কখন আছে নাকি আবার? কথা ঘুরাবে না সাই, তাহলে কিন্তু আমি সিয়াকে বলে দেব ঘটককে তুমি তাড়িয়েছ। বলুন, তাহলে আমি বলবো আপনি আমাকে এই বুদ্ধি দিয়েছেন। তুমি বলবে না তাই তো? না। আফা আফা, সাসায় আর নানায় আবারও বিয়া ভাঙছে। নিজেদের কথোপকথনেই মিনির চিৎকারে সাইফ হকচকিয়ে গেল। সাথে সাথে সোফা ছেড়ে উঠে মিনির দিকে চোখ গরম করে তাকালো সে। এই, তোকে বেতন আমি দেই নাকি শিয়া দেয়? হ্যাঁ, আর তোকে কতবার বলেছি কারো কথা কান পেতে শোনা খারাপ কাজ। আপনারা আপারে অনেক কষ্ট দেন, সে কত খুঁজে এবারে ঘটকটা জোগাড় করছিল।
আপনারা আবারও তাকে তাড়াইয়া দিয়েছেন। আমার কষ্ট লাগে আপার কষ্ট দেখলে। মিনি মলিনমুখী বলল। সাইফ কিছু বলতে পারল না, কারণ সিয়াসা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সকলকে, একদম প্রতিক্রিয়াহীন। সাইফ বুঝতে পারছে সে মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু তার তো কিছু করার নেই। এই জীবনে আশা ব্যতীত আর কারোরই সঙ্গ সে চায়নি, চাইছে না এবং ভবিষ্যতে চাইবে না। শুধু মেয়েকে কখনো মুখের উপর না করে না। মাহিন মেয়েটা যখন যা করতে চায় তারা দুজন হাসি মুখে সঙ্গ দেয়। ভুল পথে গেলে নিজ পন্থায় সঠিক পথ দেখায়। আশফাক দীর্ঘশ্বাস ফেলে চোখা ছাড়ল। সিয়াসার মাথায় হাত রেখে বলল, এগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলো গিন্নি। আর একটা মাস রয়েছে তোমার সম্পূর্ণরূপে একজন ডাক্তার হয়ে ওঠার, সেদিকে পূর্ণ মনোযোগ দাও। জীবনের এই শেষ অধ্যায়টাতে আমরা দুজন শুধু তোমার জন্য বেঁচে আছি। তোমাকে নিয়েই আমরা আনন্দে রয়েছি, ভালো আছি। তোমরা ভালো নেই আমি জানি, দিন শেষে তোমাদের যত্ন নেয়ার একান্ত কেউ নেই যে তোমাদের বুড়ো বুড়ো পা দুটো টিপে দেবে, পানির গ্লাসটা এগিয়ে দেবে, সময় করে ঔষধগুলো মনে করে খাইয়ে দেবে। আমি তোমাদের ঠিকভাবে যত্ন করতে পারি না, সময় দিতে পারি না। কথাগুলো বলতে বলতে সিয়াসা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সাইফ মেয়েকে বুকে জড়িয়ে নিল, চোখের পানি মুছে দিয়ে পড়ল, তুমি চিন্তা কেন করছো বাচ্চা? আমরা এখনো বুড়ো হইনি। তুমি যদি এখনো বলো, এই বুড়ো বুড়ো পা দুটো 500 মিটারের দৌড়ে প্রথম হয়ে আসবে। আল্লাহ তাআলা অনেক শক্ত করে আমাদের বানিয়েছেন যেন বুড়ো বয়সে নিজেদের ঢাল হয়ে থাকতে পারি। আর তুমি তো জানো না, এই যে তুমি আমাদের সারাদিন বুড়ো বলে পচাও, আমরা যদি এখনো রাস্তায় বের হই মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে আমাদের উপর, তাহলে কিসের এত চিন্তা বলো তো? আমরা বুড়ো নই, ইয়াং হ্যান্ডসাম কোচি যুবক। সাইফের শেষের কথাই সিয়াসা হো হো করে হেসে উঠল, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। গম্ভীর পরিবেশ আবারও সুখময় হাস্যোজ্জ্বল হতেই আশফাক আহমেদ মৃদু হেসে নিজের ঘরে পা বাড়ালো। তার গিন্নির মুখের হাসি তাদের ভালো থাকার কারণ। দুদিন মেজ দর্পণের থেকে হেনস্থা হয়ে সিয়াসার মস্তিষ্ক দর্পণ নামক ব্যক্তিকে নিজের শত্রুপক্ষ ভেবে নিয়েছে। দর্পণকে সে দু চোখে দেখতে পারে না, এমনকি তার নাম শুনলেও খেপে যায়। দর্পণ মানেই একরাশ বিতৃষ্ণা কাজ করে তার মধ্যে। বিকাল 4টা, আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছে সিয়াসা। এক হাতে মুখের কাছে ঠেকিয়ে চিন্তা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার পাশে মিনি আর 10-12 জন বাচ্চা খেলা করছে। তখনই সেনানিবাসের ভেতর থেকে 4টা জিপকারি তাদের অতিক্রম করে যাচ্ছিল। সিয়াসা সরু চোখে সেদিকে তাকিয়েছিল। দ্বিতীয় গাড়িটির দিকে চোখ পড়তে সে চোখ মুখ কুঁচকে অনতি বিলম্বে অন্যদিকে ঘুরে বসল। দর্পণ কানে এয়ারপড লাগিয়ে কথা বলছিল রাস্তার দিকে দৃষ্টি রেখে। সরু বিচক্ষণ দৃষ্টি যেন সর্বদা ততপর অস্বাভাবিক কিছু দৃষ্টি আকর্ষণের জন্য। তাদের দেখে কারোর মুখ ঘুরিয়ে নেওয়াও তার চোখে অস্বাভাবিক ঠেকেছে। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকালো সেদিকে। সিয়াসাকে দেখতে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল। মস্তিষ্কে সেদিনকার রাগী লজ্জিত মুখটা ভেসে উঠল। নিজের কাজ ব্যতীত সে কখনোই কোনো কিছুতে ফোকাস করেনি, কিন্তু সেদিন অযথাই কারোর ধবধবে সাদা উদরের তিলটা তাকে লক্ষ্যচ্যুত করেছিল। মাঠের সেনারা তো উদাহরণ ছিল মাত্র, সিডিউস তো সেই হচ্ছিল। নিজের সংযমতা ধরে রাখতে সেদিন সে যেচে কথা বলেছিল, নয়তো ইহকালে কোনো মেয়েকে ফ্রিতে অ্যাডভাইস সে দেয় না। এদের ফ্রি অ্যাডভাইস দেওয়া মানে ফ্রি বিপদ ডেকে আনা। দর্পণের গাড়ি চলে যেতেই সিয়াসা আনন্দিত হয়ে উঠল। এতক্ষণ দর্পণের উপস্থিতির কথা চিন্তা করে সে সেনানিবাসে ঢুকতে পারছিল না। যখন তখন সেনানিবাসে ঢোকা, পাহাড়ে চড়া, চা বাগানে বাচ্চাদের সাথে খেলা করা, প্রকৃতি বিলাস করা তার অভ্যাস। বিকালের শিফটে যেই বাচ্চাদের পড়াশোনা নেই তাদের নিয়ে ছুটল সিয়াসা। সেনানিবাসের সকলের সাথে দেখা করে সিয়াসা ঘুরছিল পুরো সেনানিবাসের আনাচে কানাচেতে। ঘুরতে ঘুরতে সে কোয়ার্টারে চলে গেল। সেখানে যেতেই তার মনে অযাচিত একজনের কথা জেগে উঠল। মেজর দর্পণের কোয়ার্টার কোনটা? শুনেছে লোকটা কোয়ার্টারে থাকে। বাচ্চাদের নিয়ে ছুটতে ছুটতে কাঙ্ক্ষিত দরজার সামনে আসলো সিয়াসা। নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা মেজর দর্পণ এহসান। সে মুখ বাঁকিয়ে সেটা কয়েকবার উচ্চারণ করলো। ঘরটির চারপাশ খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। দরজার সামনে গলির সাথেই একটা বারান্দা রয়েছে, যেখানে কারোর জামা কাপড় শুকাতে দেওয়া। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল।
মস্তিষ্কে শয়তানি বুদ্ধি ইতিমধ্যে উৎপাত শুরু করে দিয়েছে। তাকে হেনস্থা করা এবার দেখিয়ে দেবে। জামাকাপড়গুলো থেকে বেছে বেছে সে একটা জিনিস হাতে নিল। মিনিসহ বাচ্চারা হা করে দেখছে। সিয়ার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? What are you doing, Sia? It's dirty. Don't touch this. একটা 10 বছরের বাচ্চা ছেলে বলল। সিয়াশা শুনল না। ঘৃণিত কণ্ঠে কয়েকবার ইউ ওয়াক বলেই সে লাল কালো মিশ্রণের আন্ডার ওয়াটারটা দু হাতের আঙ্গুলের মাথায় চিমটি দিয়ে ধরে নাকমুখ কুচকে বলল, মীর জাফরের বংশধরগুলো মেজর ওয়ালিউল্লাহর অফিস রুমে গিয়ে একটা কাঁচি নিয়ে আসো তো। ফার্স্ট, তোমাদের কাছে 5 মিনিট টাইম। এটাকে ধরে বসে থাকা অসম্ভব। ইয়াক। তারা যেন কমান্ডের অপেক্ষাতেই ছিল। শৈশবে তেজে দুরন্ত গতি সম্পূর্ণ পা দুটো চালিয়ে দিল। মিনি নাকমুখ কুচকে বলল, আফা, আপনি কি লজ্জা শরম বেচ্চা খাইছেন? কেউ যদি দেখা ফেলায় আপনি খেলার নাম কইরা এইডি করতেছেন, সাসাই আর নানার কানে যাইতে সময় লাগবো না। সিয়াশা কোনো কথা বলল না, শুধু শয়তানি হাসি দিল মিনির দিকে তাকিয়ে। দর্পণ কোয়ার্টারে ফিরল রাত 9টায়। এসে চট জলদি গোসল সেরে নিল। বেরিয়ে পুরো ঘরে একবার চোখ বুলালো। একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া কিচেন। বোয়াকে বলেছিল রান্না শেষে ঘরটা গুছিয়ে রাখতে, অথচ যেমনটা রেখে গিয়েছিল তেমনটা রয়েছে। কোমরে তোয়ালে পেয়েছে, সে পুরো ঘর গুছাতে শুরু করলো। সোফায় বিছানায় বিছিয়ে রাখা কাপড় চোপড়গুলো অনাদরে বাস্কেটে ভরে রাখলো। ডাইনিং টেবিল, টি টেবিল থেকে আধা খাওয়া ক্যান, শুকনো খাবার সব কিছু যথা স্থানে রেখে কিচেনে উকি দিল। কালো কালো পানি পানি ডাল, মুরগির ঝোল, তাতে সমুদ্রের জোয়ার বয়ে গেছে কয়েক দফা। এতটা পানি যেন হলুদ ধোয়া পানি। খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। সে চুপচাপ বেরিয়ে এলো সেখান থেকে। এসব সে নতুন দেখছে না। এ জীবনে কত কাজের বোয়াই দেখলো সে, তার ইয়াত্তা নেই। পুরো জীবনটাই তো এমন বোয়াদের দেখে সে কাটিয়েছে। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় জানতে, দেখতে আপন মানুষ পরিবার কেমন হয়। তার কি সন্তানদের ঘর গুছিয়ে রাখে? সন্তান বাড়িতে ফিরে মায়েরা কি তাদের মাথায় হাত বুলিয়ে দেয়? তার কি অনেক সুন্দর রান্না করে? নিজের ভাবনায় নিজে হেসে উঠল দর্পণ। দিন শেষে এগুলো তার স্বপ্ন। আর সে একজন অনাথ। ছোটবেলায় একদিন খুব কেঁদেছিল, চিৎকার করে বলেছিল আল্লাহকে। আপন মানুষ কেমন হয়? তার কি অনেক ভালোবাসে একে অপরকে? তবে তার কোনো একটা পরিবার নেই। কেন সে একা এই পৃথিবীতে? সেদিন কোনো জবাব আসেনি, না আল্লাহ তাআলার থেকে আর না অন্য কারোর থেকে। তারপর থেকেই আর কোনোদিন এমন প্রশ্ন করেনি সে, আর না কেঁদেছে। নিজেকে গড়ে তুলেছে এমন কাঠখোট্টা রূপে। ভাবনায় বিভোর হয়েই দর্পণ শুকনো কাপড় চোপড়ের মাঝে কাঙ্ক্ষিত জিনিসটি উঠিয়ে নিল পরার জন্য। বাহিরে যাবে খেতে, কিন্তু ঢোকাতে গেলেই তার ভুরু কুঁচকে যায়। সে কৌতূহলী দৃষ্টি ফেলে আন্ডারওয়্যারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পেছনের দিকটায় দুপাশে গোল গোল করে কেউ সযত্নে দুটো সার্কেল করে কেটে রেখেছে। দর্পণ মুখ বিকৃত করে সেদিকে দুহাতে মুখের সামনে মেলে ধরল। তবে 2 মিনিট যেতেই একলা নিস্তব্ধ ঘরটি কাঁপিয়ে দর্পণ হো হো করে হেসে উঠল। ক্ষণকাল এমনই পেট ফাটা হাসিতেই কেটে গেল তার। এমন হাসি খুব কমই হাসে সে। হাসতে হাসতে নিজের ল্যাপটপটা অন করে কিছু করলো। কাবাডের ডর থেকে আরেকটা বের করে পড়তে লাগলো। দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। উচ্চস্বরে হাসি মৃদু হাসিতে পরিণত হলো। ট্রাউজার পরে ঢিলা ঢালা টি শার্ট জড়াতে জড়াতে বিড়বিড় করে বলল, বাবা, নানার রাগটুকু পেলেও মাথাটা পাইনি। বিউটি উইদাউট ব্রেন।